বরাবরের মতোই অরণিকাকে দেখতে এসে আদ্রিকাকে পছন্দ করলো পাত্রপক্ষ। করবেই না বা কেন? অরণিকা যেখানে শ্যামবর্ণের অধিকারী, সেখানে আদ্রিকা শ্বেতবর্ণী, সেই সাথে অসম্ভব রূপবতী। যে কেউ প্রথম দর্শনে তাকে পছন্দ করতে বাধ্য। অরণিকা ও আদ্রিকার মধ্যে রূপ সৌন্দর্যের বিস্তার ফারাক। একই মায়ের পেটে দুই বোন হওয়া সত্ত্বেও একজন অপরজনের বিপরীত। বসার ঘরে থমথমে পরিবেশ বিরাজমান। এতদিন পর্যন্ত যত পাত্রপক্ষ অরণিকাকে দেখতে এসে আদ্রিকাকে পছন্দ করেছে, তারা কেউ সেটা সরাসরি প্রকাশ করেনি। হয় ইঙ্গিতে বুঝিয়েছে, নয়তো অন্য কাউকে দিয়ে বলিয়েছে। কিন্তু এবারের পাত্রপক্ষ ব্যতিক্রম। তারা সরাসরি আদ্রিকার জন্য প্রস্তাব দিয়ে বসলো। বেশ কিছু সময় নীরবতা পালন করে অরণিকার মা আরজু বেগম ধীরে সুস্থে নম্র স্বরে জবাব দেন। বড়জনের বিয়ে না দিয়ে ছোটটাকে নিয়ে আমরা চিন্তা করতে আগ্রহী নই। আরজু বেগমের কথা শুনে পাত্রের মা ব্যঙ্গাত্মক সুরে বলে উঠেন, এই মেয়ের এত সহজে বিয়ে দিতে পারবেন বলে তো মনে হয় না। যা গায়ের রং, ছোটটার রূপের দৌলতে তাও ভালো ভালো প্রস্তাব পাবেন, কিন্তু এভাবে অজুহাত দিয়ে কাটিয়ে দিলে ছোটটাকেও আর গছাতে পারবেন না কোথাও। বলতে বলতেই বিশ্রীভাবে খ্যাক করে হেসে ওঠেন মহিলা। আরজু বেগমের মস্তিষ্কে অগ্নিকুণ্ড লাভা ছড়িয়ে পড়লেও নিজেকে যথাসম্ভব শান্ত রাখেন তিনি। মুখের হাসি ফুটিয়ে রেখে পুনরায় জবাব দেন, আমার মেয়েদের ব্যাপার আমার চেয়ে ভালো তো কেউ বুঝবে না নিশ্চয়ই। আমি দেখে নিব, আপনারা এবার আসতে পারেন। পাত্রের মায়ের বোধ হয় এবার আতে খা লাগলো। মুখ চোখ বিকৃত করে সকলকে নিয়ে বেরিয়ে গেলেন। পাত্রপক্ষের লোকজন বিদায় নিতেই ছ্যাদ করে ওঠেন আদ্রিকা। এত ভদ্র ভাষায় ওই মহিলাকে বিদায় কেন করলে মা? আরো দুটো কড়া কথা শোনানো উচিত ছিল। বাড়ির এই ছোট মেয়েটি একটু রকচটা স্বভাবের হয়েছে, অল্পতেই রেগে যায়। এদিকে এত কিছুর মধ্যেও আসল মানুষটি চুপচাপ নির্বিকার ভঙ্গিতে বসে রয়েছে অরণিকা। এসব পরিস্থিতিতে অভ্যস্ত সে। এখন যেন আর কিছুতেই কিছু যায় আসে না। আদ্রিকার কথার পরিপ্রেক্ষিতে আরজু বেগম কঠোর স্বরে জবাব দেন, আদ্রিকা, এমন অভদ্র ব্যবহারের শিক্ষা আমি তোমাদের দিইনি, তাই কথাবার্তা সংযত করে বলবে। অরণিকার দিকে দৃষ্টি ফিরিয়ে কোমল স্বরে পুনরায় বলে ওঠেন, মা অরুণিকা, যা ভেতরে যা, মন খারাপ করিস না। যা হয়েছে ভালোই হয়েছে। এমন পরিবারে তোর বিয়ে হলে তুই সুখী হতি না। অরণিকা চোখ তুলে মায়ের দিকে তাকায়। বড্ড ক্লান্ত দেখাচ্ছে মাকে। মিষ্টি হেসে সে জবাব দেয়, অরুণিকার এত সহজে মন খারাপ হয় না মা, বরং তুমি কষ্ট পেও না, আমি একদম ঠিক আছি। এই বলে উঠে দাঁড়ায় সে। আরও একবার মিষ্টি হাসি ছুড়ে ধীর পায়ে প্রস্থান করে সেখান থেকে। আদ্রিকাও পিছু পিছু হাঁটা ধরে। আরজু বেগম মাথা নিচু করে বসে থাকেন। ফোঁস করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। তখনই সেখানে তার ছোট যা সেলিনা এসে বসে পড়ে। বুলেটের গতিতে মুখ চলতে শুরু করে তার। ভাবি, বলেছিলাম তোমাকে বারবার, ওরুকে দেখতে এলে আদ্রিকে সেখানে আসতে দিও না। পারলে ওকে বাড়িতেই রেখো না, ওর নানা বাড়িতে রেখে এসো। কিন্তু তুমি আমার কথা শুনলেই না। যতবার ছেলের বাড়ির লোক আসে, তুমি আদ্রিকেও নিয়ে আসো সঙ্গে করে। এতে করে কি হয় দেখলে তো? এভাবে করলে তো ওরুর বিয়েই হবে না। অরুর বিয়ে দেওয়ার জন্য আমার আদ্রিকে লুকিয়ে রাখতে হবে না। যে বা যারা আদ্রিকে দেখে অরুকে পছন্দ করবে, তারাই সত্যিকারের ভালো মানুষ হবে। তাছাড়া যারা একজনকে দেখতে এসে একজনকে পছন্দ করে, তাদের মতো ছোটলোক পরিবারে অরুকে বিয়ে দেওয়ার চেয়ে আমার অরু সারা জীবন কুমারই থাকুক। এই বলে আরজু বেগম উঠে দাঁড়ান। প্রসঙ্গ পাল্টে বলেন, রান্নাঘরে অনেক কাজ আছে, এগুলো পরিষ্কার করে ওদিকে আয়। কথা শেষ করে সোজা রান্নাঘরের উদ্দেশ্যে চলে যান তিনি। এদিকে সেলিনা আপন মনে আওড়াতে থাকে, অমন পরিবার কোনোদিনও পাবে না তুমি তোমার এই কালো মেয়ের জন্য। আকাশে মেঘ করেছে, তবে কালো মেঘ নয়, ধূসর মেঘে ছেয়ে আছে পুরো আকাশ। কেমন যেন মলিনতায় ছাপ ফেলে দিয়েছে চারপাশে। আচ্ছা, ওরা কি অরুর মনের অবস্থা বুঝতে পেরেছে? অরুর মনের প্রতিচ্ছবি এঁকেছে প্রকৃতিতে। জানালার কর্নিশে মাথা ঠেকিয়ে আকাশ পানে চেয়ে আপন মনে এসবই ভাবছিল অরুণিকা। হুট করে আদ্রিকার ঝাঁকুনি খেয়ে চমকে উঠে সে। বুবু, ওই 2 টাকার মহিলার কথা শুনে তুমি মন খারাপ করে আছো? ছি বোন, এভাবে বলে না। আর আমি বা শুধু শুধু মন খারাপ করতে যাব কেন? বুঝি তো আমি। একদম ওসব ফালতু মানুষের কথা শুনে মন খারাপ করো না বুবু।
ওসব আলু পটলের সাথে তোমার বিয়ে হবে না, বুঝেছ? তোমার বিয়ে হবে রাজপুত্রের সাথে। সে রাজপুত্র নয়, সে হবে অপরূপ সৌন্দর্যের অধিকারী, অসম্ভব রূপবান। রাজপুত্রের সাথেই তোমার বিয়ে হবে। খিলখিলিয়ে হেসে ওঠে অরুণিকা। হাসতে হাসতে বলে, পাগলি, এসব দিবা স্বপ্ন দেখা বন্ধ কর। এসব মোটেও দিবাস্বপ্ন নয় বুবু, এটা আমার বিশ্বাস। আমার মন বলছে অতি সুন্দর এক পুরুষ আসবে, তোমাকে তার মনের ঘরের রানী করে নিয়ে যাবে। দেখো, সে তোমাকে কখনো অবহেলা করবে না, খুব ভালোবাসবে। এমন অবাস্তব স্বপ্ন দেখিস না বোন, শেষে মন ভেঙে গেলে নিজেই কষ্ট পাবি। তুমি বিশ্বাস করছো না তো? ঠিক আছে, সময় মতন মিলিয়ে নিও। আরে, আমার বুবুর মতন মেয়ে এই 10 গ্রামে আর একটাও পাবে না কেউ। সেই বুবুর জন্য অবশ্য এক রূপবান আসবে, রূপবান। এতটাই রূপবান হবে যাকে দেখে সারা গ্রামের মেয়ে, মহিলা, বুড়ি সকলেই ভিমড়ি খেয়ে কাত হয়ে পড়ে থাকবে। একা একা বকতে বকতে ঘর ছেড়ে ছুটে বেরিয়ে গেল আদ্রিকা। সেদিকে তাকিয়ে ভেতর ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অরুণিকার। নিজে নিজেই জবাব দেয়, কোনো অসুন্দর পুরুষই আমার সঙ্গী হিসেবে কল্পনা করতে পারে না, সেখানে আবার রূপবান, সে তো বিলাসী চাহিদা। অ্যামেজিং ওয়েল অফ এক বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনিং কোম্পানি। দেশ বিদেশে খ্যাতি অর্জিত এই কোম্পানি তাদের ডিজাইনিংয়ের জন্য সেরা। চায়না, জাপান, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে বড় বড় ইন্টেরিয়র ডিজাইনিং কোম্পানির এই কোম্পানির সাথে ডিল করতে আগ্রহী থাকে বরাবর। তার কারণ এই কোম্পানির আন্ডারের হওয়া সকল ইন্টেরিয়র ডিজাইন ছিল সৌন্দর্যে ভরপুর। ঘরের দেওয়াল থেকে মেঝে, আসবাবপত্র সবকিছু এত সুন্দর ও আকর্ষণীয় করে সাজানো হয় যে তা দেখে যে কেউ থমকে যেতে বাধ্য। আর এই সব কিছুর পেছনে যেই মানুষটির অবদান, সে হলো খান পরিবারের আদর্শ ছেলে আহরার খান। আহরার খান শুধু তার কাজের জন্য বিখ্যাত নয়, আরও একটি কারণে সে তুমুল জনপ্রিয়। আর তা হলো তার চোখ ধাঁধানো রূপ, যাকে অনেকেই নাম দিয়েছে সর্বনাশা রূপ। অতি সুন্দরী মেয়েদের যেমন তাদের রূপের কারণে বহু কঠিন পরিস্থিতি পার করতে হয়, ছেলে হয়েও আহরারকে অনেক বড় বড় ঝড়ঝাপটা পাড়ি দিতে হয়েছে তার এই অতি সৌন্দর্যের কারণে। কখনো কেউ শুনেছে এমন আশ্চর্যজনক কথা? সকলেই জানে আহরার আড়াল প্রিয় মানুষ। সে সব সময় আড়ালে থাকতেই পছন্দ করে, তাই অনেকের কাছে অর্থনারী উপাধিও পেয়েছে। কিন্তু তার কিছুই করার নেই, আড়ালে থাকাটা তার মায়ের আদেশ। মেয়েদের মতো তাকে সবসময় লুকিয়ে রাখতে চেয়েছেন তার মা তাসফিয়া খান। আহরারের জন্মের সময় আত্মীয় স্বজন সহ আশেপাশের পাড়া প্রতিবেশী সকলেই দলে দলে দেখতে এসেছিল তাকে। বিশাল বিশাল চোখ বানিয়ে এক একজনের মন্তব্য ছিল, মাগো, এত সুন্দর ছেলে! এই ছেলেকে তো বাড়ির বাইরে বের করা যাবে না, মেয়েরা হামলে পড়বে। ছেলেকে বরং সিন্ধুকে ভরে রাখো। এই বাড়িতে আহামরি সুন্দর তো কেউ নয়, এই ছেলে এত ভয়ঙ্কর রূপ নিয়ে জন্মালো কিভাবে? মা তো শ্যামলা, বাবাও তো মোটামুটি, এই ছেলে তোমাদেরই তো। সৃষ্টিকর্তা কি ভেবে এই অসম্ভব রূপবানকে এই ঘরে পাঠিয়েছিলেন তা কেবল তিনিই জানেন। তার রূপের জন্য খ্যাত এই আহরার খান নিজেও একজন সৌন্দর্যের পূজারী। যেমন তার সৌন্দর্য, ঠিক তেমনি সুন্দর তার সকল কাজকর্ম। সবকিছুতেই সৌন্দর্য ঢেলে দিয়ে যেন এই রূপময় তার জগৎ তৈরি করতে চায় সে। তবে মনের মানুষ কেমন চায় এই রূপবান তা সে জানে না। শুধু জানে যখন যেখানে যাকে দেখে তার চোখ আটকে যাবে সেই হয়ে যাবে তার জন্য নির্ধারিত। কিন্তু কে জানতো এই ভয়ঙ্কর সুন্দর রূপবান কোনো এক বর্ষামুখর সন্ধ্যায় তার মনটাকে দান করে আসবে এক শ্যামবতীর কাছে। আকাশ ফুঁড়ে বৃষ্টি নেমেছে, ঝমঝমিয়ে বৃষ্টি ঝরছে। টিনের চালের উপর পড়া বৃষ্টির ঝুমঝুম শব্দ এক আলাদা মোহনীয় পরিবেশ সৃষ্টি করছে। বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে বৃষ্টি বর্ষণ দেখছে অরুণিকা। বৃষ্টির পছন্দ নয় এমন মেয়ে বোধ হয় বিরল। অরুণিকা সেই বিরল মেয়েদের মধ্যেই একজন। বৃষ্টি দেখলেই তার মন খারাপ হয়, বিষণ্ণতায় ভরে যায় ভেতরটা, হু হু করে কান্না পায়। কিন্তু সে কাঁদতে পারে না, হয়তো কঠোর হয়ে গিয়েছে তার মন।
এক হাত বাড়িয়ে টিনের চাল বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টির পানি ছুঁয়ে দেখে অরুণিকা। সেই পানি হাতে নিয়ে 2 ফোঁটা অশ্র বিসর্জন হয়ে যায় তার। এমনই এক বর্ষা বাদলের দিন তার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা হারিয়ে গিয়েছিলেন। সেদিন ছিল তুমুল বর্ষণের দিন। ব্যবসার সুবাদে গ্রাম ছেড়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন জামিল হক। ছাতা মাথায় দিয়ে বাড়ির সদর দরজা পেরোতে গিয়ে কি ভেবে যেন পেছনে ফিরে তাকান। অরুণিকা সেদিন ঠিক এইভাবেই বারান্দায় দাঁড়িয়ে ছলছল নয়নে বাবার চলে যাওয়া দেখছিল। জামিল সাহেব মুচকি হেসে ফিরে আসেন। অরুণিকার মাথায় স্নেহের স্পর্শ বুলিয়ে বলেন, মন খারাপ করিস না রুমা, আমি শীঘ্রই ফিরে আসবো। শুধু ব্যবসাটা একটু গোছালো হলেই ছুটে আসবো। তুই নিজের খেয়াল রাখিস মা। অশ্রু সজল চোখে বাবার দিকে চেয়ে হালকা মাথা নেড়ে সম্মতি জানায় অরুণিকা। জামিল সাহেব আর দাঁড়ান না। ছাতাটি দিয়ে মাথাটুকু বৃষ্টির ছাটা থেকে বাঁচানোর প্রয়াস চালিয়ে দ্রুত পায়ে প্রস্থান করেন। জামিল সাহেব বলেছিলেন তিনি দ্রুত ফিরে আসবেন, কিন্তু তিনি আর ফেরেননি। সেই দিন হতে প্রায় 4 বছর হতে চলল। জামিল সাহেবের কোনো খোঁজ নেই। অরুণিকার দাদা আর চাচা মিলে অনেক অনেক খোঁজ লাগিয়েছেন, কোনো লাভ হয়নি। অরুণিকা জানে না তার বাবা কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে তো। সেদিনের পর থেকে বৃষ্টি দেখলে তীব্রভাবে তার বাবার কথা মনে পড়ে। বাবার জন্য মন কেমন করে, বুক ফেটে কান্না আসে। এই যেমন এখন নিঃশব্দে অশ্রু ঝর্ণা বয়ে যাচ্ছে তার 2 চোখ বেয়ে। বেখেয়ালি অরুণিকা বাবার চিন্তায় এতটাই মগ্ন যে বৃষ্টির ছাট লেগে ভিজে একসার হয়ে গিয়েছে, সেদিকে কোনো খেয়াল নেই। আদ্রিকা হ্যাসকা টানে সরিয়ে আনতে আনতে বলে উঠে, বুবু, এই বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে তোমার? ঠান্ডা লেগে যাবে। বোনের আড়ালে সন্তপনে চোখের জল মুছে নেয় অরুণিকা। টলমল পায়ে বোনের সাথে হেঁটে চলে যায়। 2 মাস ধরে চেষ্টা থাকা এক চায়না ডেকোর কোম্পানির সাথে দীর্ঘ 5 ঘন্টার মিটিং সেরে নিজের কেবিনে এসে বসেছে আহরার খান। তখনই মুষলধারে বৃষ্টির শব্দ কানে বাজতেই ঝট করে উঠে দাঁড়ায় সে। জানালার বাহিরে টুপটাপ ছন্দমুখর বৃষ্টি বর্ষণ দেখতে থাকে এক দৃষ্টিতে। কিছু সময় পর গায়ে ব্লেজারটি খুলে রেখে মাস্ক দিয়ে মুখটি ঢেকে নিল আহরার। শার্টের হাতা ফোল্ড করতে করতে কেবিন থেকে বেরিয়ে পড়ে। আহরারকে দেখার সাথে সাথে অফিসের কর্মরত সকলে উঠে দাঁড়ায়, সেই সাথে অবাকও হয়। আহরার কখনো কেবিন থেকে বেরোয় না। অফিসে এসে কেবিনে ঢুকে মিটিং অ্যাটেন্ড করে ফাইল চেক করা, কাজের তদারকি সব প্রায় নিজের গণ্ডির ভেতরে করে। কেবল অফিস শেষে বের হয়ে সোজা বাড়ি ফেরে। সে হঠাৎ এই সময় এভাবে বেরিয়ে আসায় সকলের চক্ষু চড়ক গাছ। মেয়ে এমপ্লয়ীদের অবস্থা অত্যন্ত করুণ। আহরারের মুখ দেখতে না পাওয়া সত্ত্বেও তাদের দৃষ্টি স্থির। কেউ কেউ আহরারের মুখটুকু দেখার জন্য ছটফট করছে, কেউ বা এইটুকু দর্শনে অস্থির হয়ে যাচ্ছে। ছেলেরাও সকলেই দেখছে মন দিয়ে। তাদের ভেতরে হিংসা দাবানল চলছে। পুরুষ মানুষ হয়ে একটা মানুষ এতটা সুন্দর কেন হবে? সব দিক দিয়ে এতটা পারফেক্ট কেউ হতে পারে? ম্যানেজার নিহাল আবরার ধমকে উঠে সকলকে নিজের কাজ করার তাগিদ দিতেই সকলের ধ্যান ভাঙে। যে যার ডেস্কে বসে পুনরায় কাজে মন দেয়। ততক্ষণে আহরা লিফটে উঠে অদৃশ্য হয়ে গিয়েছে। লিফটে উঠে সোজা ছাদে চলে যায় আহরার। ছাদে ঢুকতেই বৃষ্টির ঝমঝম শব্দ তীব্র আকারে শুনতে পেল। ধীর পায়ে হেঁটে একেবারে ছাদের মাঝখানে চলে যায় সে। মুখ থেকে মাস্কটি খুলে ছাদের দরজার বাহিরে রেখে এসেছে। 2 হাত মেলে আকাশের দিকে মুখ করে দাঁড়ায় সে। বৃষ্টির বড় বড় ফোঁটা মুখে আছড়ে পড়ছে। চোখ বুজে তা গভীরভাবে অনুভব করছে আহরার। মন প্রাণ জুড়িয়ে গেছে তার। এক অদ্ভুত শান্তি, অদ্ভুত শীতলতায় তার ভেতরটুকু চনমনে হয়ে উঠেছে বেশ। ভাইয়া, ছোট ভাই আয়াসের ডাক শুনে চোখ খুলে আহরার। ঘাড় বাঁকিয়ে চায় ভাইয়ের দিকে। আহরারকে দেখে আয়াজের চোখ আটকে যায়। হলদে ফর্সা মুখখানি বৃষ্টিতে ভিজে কি সুন্দর এক হলুদ আভা ছড়িয়ে দিয়েছে। আহরার চোখের ইশারায় জানতে চায় কি হয়েছে, কিন্তু আয়াজের ধ্যান নেই দেখে পুরোপুরি ঘুরে দাঁড়ায়। আয়াজের কাছে এসে হালকা ধাক্কা দিতে ধ্যান ভাঙে তার। আহরার প্রশ্ন করে, কিরে মেয়ে মানুষের মতো এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? কি যে বলো ভাইয়া,
ছেলে মেয়ে বাচ্চা বুড়ো যে কেউ এই মুহূর্তে তোমার এই বৃষ্টি ভেজা রূপ দেখলে আমার মতোই তাকিয়ে থাকতে বাধ্য। আয়াজের কথা শুনে মৃদু শব্দে হেসে ওঠে আহরার, যার ফলে একপাশে গ্যাস দাঁতটির ঝলক দেখা যায়। তাতে তার সৌন্দর্য যেন আরো একরাশ বেড়ে গেল। আলতো করে মাথায় চাটি মেরে বলে, হয়েছে, এত তেল দিতে হবে না। কি জন্য এসেছিস বলতো? এত সুন্দর মোমেন্টটা নষ্ট করে দিলি। ও হ্যাঁ, যা বলতে এসেছি, তোমার টিম এসেছে বাড়িতে, তোমাকে জলদি বাড়ি ফিরতে বলেছে। আমার টিম মানে দাইয়ান, রাদিফ আর ঈশান? হ্যাঁ, ওরা অপেক্ষা করছে তোমার জন্য। আহরার চিন্তিত ভঙ্গিতে ভাবতে লাগলো, ওরা হঠাৎ অসময়ে এভাবে ডেকে পাঠালো কেন, তাও আবার বাড়িতে এসে। চিন্তা বাদ দিয়ে আয়াজের উদ্দেশ্যে বলে, তুই এক কাজ কর, আমার কেবিন থেকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ফের। আমি আর অফিস যাচ্ছি না, এখান থেকেই নিচে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি। ওকে? ওকে ভাইয়া, এদিকটা আমি সামলে নিচ্ছি, তুমি যাও। নিজের মাস্কটি দিয়ে পুনরায় মুখ ঢেকে অফিস থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আহরার। বাড়িতে ঢুকতেই সে অবাক হয়ে যায়, কেমন যেন থমথমে পরিবেশ, কারোর কোনো শব্দ নেই। এতটা নিশ্চুপ কেন? এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয় সে। ফ্রেশ হয়ে বেরিয়েও দেখে একই অবস্থা। আশ্চর্য, সকলে গেলটা কোথায়? আয়াজ বলল দাইয়ানরা এসেছে, ওদেরও তো কোনো সারা শব্দ নাই। আচমকা পিঠে ধুম করে কিল পড়তে পেছনে ফিরে দেখে ঈশান। সালা, এতক্ষণে তোর আসার সময় হলো? বদমাইশের দল, কোথায় ঘাপটি মেরেছিলি? দায়ান এসে জবাব দেয়, লুকিয়েছিলাম, দেখছিলাম তুই কি করিস। এই পর্যায়ে রাদিফেরও আগমন ঘটে। তড়িঘড়ি এসে বলতে থাকে সে, চল চল চল, বেরিয়ে পড়তে হবে এখনই, নইলে সন্ধ্যা হয়ে যাবে। বিস্ময় নিয়ে প্রশ্ন করে আহরার। বেরোতে হবে? কোথায় বেরোতে হবে? আহরারের কাঁধে চাপড় মেরে জবাব দেয় ঈশান, আরে বন্ধু, দাইয়ানের বোনের বিয়ে, ওদের গ্রামের বাড়ি যেতে হবে। আমরা সবাই এখন ওদের গ্রামের বাড়িতেই যাব, সেই জন্যই তোকে নিতে এসেছি। আহরারের জবাব। আর সেটা আমাকে এখন জানাচ্ছিস? দায়ান কৈফিয়তের সুরে বলে উঠে, আরে দোস্ত, কালকে ফাইনাল হলো কথাবার্তা, যেহেতু গ্রামে বিয়ে হবে তাই আগে গিয়েই সেখানকার কাজকর্ম সারতে হবে। বুঝলাম। ওকে, তোর অপেক্ষা কর, আমি মা আর বড় মাকে বলে আসি। রাদীপ আটকে দেয় আহরারকে। তার প্রয়োজন নেই, আমরা আন্টিদের পারমিশন নিয়ে নিয়েছি। তোর ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তোলা হয়ে গেছে, জাস্ট চল। আরে চেঞ্জটা করে নেই। কোনো চেঞ্জ করতে হবে না, এভাবেই চল। এই টি শার্ট আর ট্রাউজার পরে চলে যাব? হ্যাঁ যাবি, কোনো সমস্যা নেই, কেউ দেখবে না, চল। এই বলে এক প্রকার চ্যাংদোলার মতো করে আহরারকে নিয়ে ছুটল তিনজন। ওরা চারজন হলো বাল্যকালের বন্ধু, স্কুল কলেজ এমনকি ভার্সিটিতেও একই সাথে পড়েছে এই চারজন। এখন প্রফেশনাল লাইফে যে যার মতো ব্যস্ত হয়ে যাওয়ায় দেখা সাক্ষাৎ কমে গিয়েছে। তবে যে কোনো আয়োজনে চারজন একসাথে থাকবে, কেউ কাউকে ছাড়া যাবে না। আহরারকে গাড়িতে তুলতেই সকলে যার যার জায়গায় বসে পড়ে। রাদীপ ড্রাইভ করে। গ্রামে ঢুকতে ঢুকতে বিকেল গড়িয়ে গিয়েছে প্রায়। তবে মেঘলা আবহাওয়া থাকায় সেটা খুব একটা বোঝা যায় না, মনে হচ্ছে সন্ধ্যা নেমে গিয়েছে। গ্রামে প্রবেশ করতেই আহরার বলে উঠে, ওই আমার মাস্ক আর টুপি দে। ঈশান টিটকেরি মেরে বলে, না দোস্ত, তোকে বরং বোরকা আর নিকাব দেই, কি বলিস? হো হো করে হেসে উঠে বাকিরা। আহরার ঈশানের পিঠে এক খুশি মেরে বলে, শালা মজা নিস। দায়ান হাসতে হাসতে মাস্ক আর ক্যাপ আহরারের হাতে ধরিয়ে দেয়। আহরার সেসব নিয়ে নিজেকে যথাসম্ভব আড়াল করে নেয়। রাদীপকে বলে গাড়ির কাজ নামিয়ে দিতে। রাদীপ কাজ নামিয়ে দিতেই ঠান্ডা হাওয়া এসে হুড়হুড় করে ঢুকে পড়ে ভেতরে। শীতল স্পর্শে মন প্রাণ জুড়ে এলো সকলের। গ্রাম্য মাটির এবড়ো থেবড়ো রাস্তায় ধীর গতিতে চলছে গাড়িটি। আহরার বাহিরের দিকে তাকিয়ে গ্রামের নির্মল পরিবেশ দেখতে থাকে। সাদা শুভ্র রঙের একটি বাড়ি দেখে তার ভীষণ ভালো লেগে যায়। আনমনে বলে উঠে, ওয়াও, অ্যামেজিং। বাড়ির ফটক দিয়ে ভেতরে চোখ যেতেই থমকে যায় সে। বাগানে সারি সারি করে সাজানো ফুল গাছগুলোতে যত্ন সহকারে পানি ঢালছে এক কেশবতী। দীর্ঘ ঘন কালো কেশরাশি ধারা মুখখানি আড়াল হয়ে রয়েছে তার। আহরার নিজের মুখটি বাহির করে এনে ভালো করে দেখার চেষ্টা করতেই নজরে এলো এক অদ্ভুতপূর্ব দৃশ্য।
গাছের আড়াল হতে একজোড়া মায়াবী চোখ, সেই চোখে চোখ পড়তে আটকে যায় আহরারি দৃষ্টি, নেশার্ত নয়নে চেয়ে থাকে ওই অক্ষি চুকুলের পানে। দায়ানের গ্রামের বাড়িটি বেশ পুরনো। দায়ানের দাদার বাবা তৈরি করেছিলেন বাড়িটি। মাটির বাড়ির হওয়া সত্ত্বেও বিশাল জায়গা নিয়ে বাড়িটি তৈরি হয়েছে। সন্ধ্যা নেমে চারপাশ অন্ধকার ডুবে গিয়েছে প্রায়। চার বন্ধু এসে প্রবেশ করলো বাড়িতে। বাড়ির ভেতর হতে হালকা শোরগোল শোনা যাচ্ছে। রাদীপ প্রশ্ন করে, কি রে, ভেতরে কোনো ঝামেলা হচ্ছে নাকি? দায়ান হেসে জবাব দেয়, আরে না, জয়েন্ট ফ্যামিলি তো, সবাই এক জায়গায় কথা বলা বলি করছে, হয়তো তাই একটু শোরগোলের মতো শোনা যাচ্ছে। ঈশান বলে উঠে, তোর 3 চাচাই একসাথে আছে এখনো? হ্যাঁ, তাদের ছেলে মেয়ে সহ সকলে একসাথে। বাহ, ইন্টারেস্টিং। বাড়ির ভেতরে প্রবেশ করতে দায়ানের ছোট চাচি পারুলে নজর পড়ে। হইচই করে উঠেন তিনি। তার চিৎকার শুনে সকলে এসে উপস্থিত হয় সেখানে। এতগুলো মানুষ একসাথে দেখে ভরকে যায় বাকি 3 বন্ধু। তবে দায়ান বেশ খুশি। মেজো চাচি রেহেনা এসে দায়ানের গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এসে গেছিস বাবা, কত বড় হয়ে গেছিস, আর এত শুকিয়ে গেছিস কেন? খাস না ঠিক মতো? দায়ানের স্বাস্থ্য যথেষ্ট ভালো, বরং আগের চেয়ে একটু বেড়েছে বটে। দেখতে বেশ গোলগাল হয়েছে, আর তাকে দেখে বলছে কিনা শুকিয়ে গেছে। 3 বন্ধু মুখ টিপে হাসছে এই কথা শুনে। সেটা লক্ষ্য করতেই দায়ান চোখ পাকিয়ে তাকায়। 3 বন্ধু কেউ সেই চোখ পাকানোকে বিশেষ পাত্তা দিল না। দায়ানের মেজো চাচি মেজো মেয়ের রূপা আর সেজো চাচির বড় মেয়ের ঝুমুর হা করে দেখছে এই 4 বন্ধুকে। দায়ান তাদের চাচাতো ভাই হওয়া সত্ত্বেও অনেক ছোটবেলায় দেখেছে তাকে। 4 জনই কত সুন্দর, যদিও একজনের মুখ ঢাকা থাকা সত্ত্বেও তার বাহিক গঠন দেখে বোঝা যায় সে কতটা সুদর্শন। ঝুমুরকে কুনির গুতা মেরে প্রশ্ন করে রূপা, বাড়িতে তো চাঁদের আলো নিয়ে মিশেছে রে, ওই মুখ ঢাকা ছেলেটাকে দেখ, পুরোই নায়ক। ইস, একটু যদি মুখটা দেখতে পেতাম। গুতা খেয়ে বিরক্ত হলেও রূপার কথা শুনে ঝুমুর সায় দিতে বাধ্য হয়। গুতো খাওয়ার জায়গায় হাত বুলাতে বুলাতে জবাব দেয়, আমারও দেখতে ইচ্ছে হচ্ছে। দায়ানের চাচিরা এক প্রকার হইচই করে সকলকে ভিতরে নিয়ে গেলেন। ওদের ঘরটা দেখিয়ে দিতেই 4 বন্ধু একেবারে হুমড়িকে ঢুকে পড়ে রুমে, কারণ এই মুহূর্তে বিশ্রামটা তাদের জন্য ভীষণ দরকার। সকলে যার যার কাজে ব্যস্ত হয়ে যেতেই সুযোগ বুঝে রূপার ঝুমুর দুজনেই 4 বন্ধুর ঘরে দরজা আড়ালে এসে উকিঝুঁকি মারতে থাকে। ঠিক তখনই ঝুমুরের ছোট বোন নূপুর এসে ক্ষীণ স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ও মা, এ কি? ভাইয়াদের ঘরের সামনে অমন টুকটুক করে কি দেখছো তোমরা বুবু? হুম। চমকে উঠে ফিরে তাকায় রূপার ঝুমুর। নূপুরের মাথায় জোরে একটা চাটি মেরে রূপা জবাব দেয়, শয়তান মেয়ে, তোর কি তাতে যা ভাগ? মার খেয়ে ভয় পেয়ে ছুটে পালিয়ে যায় নূপুর। ঝুমুর বলে ওঠে, এখন চল রূপা, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। রূপার জবাব, আরে দাঁড়া না, ওই মুখ ঢাকা ছেলেটার মুখটা দেখবো তো একটু। ওরা এখানেই থাকবে, কোথাও যাবে না, তুই পরেও দেখে নিতে পারবি। এখন নূপুর গিয়ে যদি কাউকে বলে দেয় সর্বনাশ হয়ে যাবে, চল। এই বলে রূপাকে টানতে টানতে নিয়ে যায় ঝুমুর। অরণিকার চাচা জাহিদ দোকান থেকে বাড়িতে ফিরেছেন সবে। ফিরতেই তিনি সোজা চলে যান ভাবি আরজুর ঘরে। বাহিরে দাঁড়িয়ে গলা খাকিয়ে দিয়ে বলে ওঠেন, ভাবি একটু বাসার ঘরে এসো তো। দেবরের ডাক শুনে আরজু চিন্তিত হয়ে পড়েন। খুব বেশি প্রয়োজন ছাড়া জাহিদ এভাবে ডেকে পাঠায় না। বসার ঘরে যেতেই দেখতে পান সেখানে শ্বশুরও বসে আছেন। একটু পর সেলিনাও এসে উপস্থিত হয়। জাহিদের দিকে তাকিয়ে আরজু প্রশ্ন করেন, কি ব্যাপার জাহেদ, সবকিছু ঠিক আছে তো? বসেন ভাবি, একটা দরকারি কথা আছে। আরজুর শ্বশুর জসিমউদ্দিন বলেন, কি বলবি রে বাবা, জলদি বল, খুব চিন্তা হচ্ছে। কয়েক সেকেন্ড চুপ থেকে জাহিদ বলে ওঠেন, আসলে আব্বাজান, আমাদের গ্রামের নিয়াজি বাড়ির বড় নাতি সাদাতের কথা মনে আছে তো তোমার, যে শহরে গিয়েছিল ডক্টরি পড়তে? একটু ভেবে জসিমউদ্দিন জবাব দেন, হ্যাঁ, ওই তো একমাত্র ছেলে, এই গ্রাম থেকে প্রথম ডাক্তার হয়েছে, কত সুনাম তার। হ্যাঁ আব্বাজান, তার আব্বার নিয়াজি বাড়ির বড় ছেলে সাইন ভাই, সে এসেছিল আজ দোকানে। অনেকক্ষণ গল্প সল্প করলো। সে আমার কাছে একটা অনুরোধ রেখেছে আব্বা। এই পর্যায়ে আরজু বলে ওঠেন,
কি অনুরোধ? কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই জাহিদ জবাব দেন। আসলে তিনি শাহাদাতের জন্য আদ্রিকার বিয়ের প্রস্তাব দিয়েছেন। আরজু বেগম অবিশ্বাসের সুরে বলে ওঠেন। কি? শাহাদাতের জন্য আদ্রিকা? শাহিন ভাই নিজে বলেছেন? হ্যাঁ ভাবি, নিয়াজি বাড়ির সকলে আদ্রিকাকে বেশ পছন্দ করেছেন, সকলেই রাজি। তাই শাহিন ভাই খুব করে অনুরোধ করে গেলেন আমরা যেন ভেবে দেখি। কিন্তু অরুর আগে আদ্রি। শাহিন ভাই নিজে এসে প্রস্তাব দিয়েছেন ভাবি। সাদাতের মতো ছেলে নিয়াজি পরিবারের মতো পরিবারে তুমি ভাবতে পারছো? কিন্তু এটা কীভাবে সম্ভব জাহিদ? বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের বিয়ে দিয়ে দেবো? গ্রামের মানুষ কি ভাববে? অরুর বিয়ে দেওয়াটা তো আরও কঠিন হয়ে যাবে। আমি বুঝতে পারছি ভাবি, কিন্তু ওরা সাদাতের জন্য মেয়ে দেখেছে। আদ্রিকে না দিলে ওরা অন্য জায়গায় মেয়ে দেখবে। আদ্রির জন্য এমন পাত্র হাতছাড়া করা কি ঠিক হবে? এইবার সেলিনা বলে ওঠেন। তাছাড়া ওরুর বিয়ে হতে এখনও কত যে সময় লাগবে তাও তো বলা যাচ্ছে না। কোনো বিয়ের সম্বন্ধ টিকছে না, আদৌ বিয়ে হবে কি না। জাহিদ ধমকে ওঠেন। আর সেলিনা কি উল্টাপাল্টা কথা বলছো? ঠিকই তো বলেছি, তুমি ভেবে দেখো ভাবি, ওরুর জন্য আদ্রির কপালটা যেন না পড়ে। সেলিনার কথার পৃষ্ঠে কোনো জবাব দেন না আরজু বেগম, শুধু গভীরভাবে চিন্তা করতে থাকেন তার আসলে কি করা উচিত। সকাল সকাল হাঁটতে বেরিয়েছেন আহরার। গ্রামের পরিবেশের ভোরের হাওয়া গায়ে মেখে হেঁটে বেড়ানোতে এক অদ্ভুত শান্তি। বাকি 3 জন তো মরার মতো ঘুমাচ্ছে। ওরা এই শান্তির ঘুম নষ্ট করে এসব হাঁটাহাঁটি করতে পারবে না, তাই বাধ্য হয়ে একাই বেরিয়ে পড়েছে সে। সবুজ নির্মল চারিপাশ দেখলেই মন জুড়িয়ে যায়। ধান খেতে ভেতর দিয়ে হাঁটতে থাকে আহরার। শুনেছে এই গ্রামের ছোট্ট একটি নদী আছে, উদ্দেশ্য সেই নদীর পাড়ে যাওয়া। যেতে যেতে হুট করেই সেই সাদা বাড়িটি নজরে আসে তার। গতকালের দেখা সেই মায়াবী চোখের অধিকারিণীকে দেখার বড্ড লোভ হচ্ছে তার। মুখখানি যে দেখা হয়নি কাল। বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় এদিক সেদিক উকি মেরেও কাউকে নজরে এলো না তার। আনমনে আওড়াতে থাকে সে। ওহে শোনায়ও না, দেখা দাও একবার। তারপর আচমকায় চমকে উঠে সে নিজের আচরণ দেখে। যেই আহরার খানের মুখ দেখার জন্য শত শত মেয়ে চীনা জোকের মতো লেপ্টে থাকে, সে আহরার খান কোনো মেয়ের মুখ দেখার জন্য অচেনা বাড়িতে এসে উকি মারছে। ভাবতে ভাবতেই হো হো করে হেসে উঠে সে। হুট করে হাসি থেমে যায় এক রিনরিনে মিহি কণ্ঠস্বর শুনে। জি, কাকে চাইছেন? কণ্ঠ অনুসরণ করে তাকাতেই দেখতে পায় এক কদমাক্ত হয়ে দাঁড়িয়ে থাকা রমণী। হাত ভর্তি কাদা মাটি লেপ্টে আছে তার। সম্ভবত মাটি দিয়ে কোনো কাজ করছিল এতক্ষণ। গালে মুখে বহু জায়গায় ছোপ ছোপ মাটি লেগে আছে। ধক করে ওঠে আহরারের হৃৎপিণ্ড। এই তো সেই সুনয়না, সেই মায়াবী চোখ জোড়া যা দেখে তার দৃষ্টি থমকে ছিল। নিষ্পলক চাহনি মেলে মন ভরে দেখছে আহরার সেই সুনয়নাকে। সেই দৃষ্টি লক্ষ্য করে বিব্রত হয়ে যায় অরুণিকা। নিজেকে সামলে পুনরায় প্রশ্ন করে, কাউকে কি খুঁজছিলেন? আনমনে জবাব দেয় আহরার। হ্যাঁ, আপনাকে। মনে মনে বলে ওঠে অরুণিকা। অদ্ভুত তো। তখনই আহরার একটি অবিশ্বাস্য কাজ করে ফেলল। কাছের মানুষ ছাড়া সম্পূর্ণ অচেনা এক রমণীকে স্বইচ্ছায় তার মুখ দর্শন করালো। মুখের মাস্কটি খুলে সরাসরি অরুণিকার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, আপনাকে তো খুঁজছিলাম, শোনায়ও না। আহরারের মুখটুকু দেখে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় অরুণিকা। তবে নিজেকে দাতস্থ করতে খুব একটা সময় নেয় না সে। এত সুদর্শন পুরুষ আমার মতো কুৎসিত মেয়েকে খুঁজতে আসতে পারে না, কখনোই না। এই বলে আহরারকে অবাক করে দিয়ে তাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ছুটে ভেতরে চলে যায় অরুণিকা। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আহরার বেশ সুন্দর করে হাসে। অতঃপর নিজ মনেই জবাব দেয়, কে বলেছে আপনি কুৎসিত? আপনি সুন্দর, মায়াবিনী, আপনি শ্যামবতী। বিষাদ মাখা মন মহলে রংধনুর আগমন। 7 রঙা রংধনু বিছিয়ে দিয়েছে কেউ ওই ধূসর মেঘের ছেয়ে থাকা মন আকাশে। ঘরের দরজা ভিজিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এক মনে নিজেকে অবলোকন করে যাচ্ছে অরুণিকা। কখনো কোনো পুরুষ তাকে এভাবে খুঁজেনি, অমন চাহনি মেলে চায়নি। ওই চাহনিতে কিছু তো ছিল যা অরুণিকার ভেতরে তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু কেন? তাকে কখনো দেখেনি সে। কে সুদর্শন পুরুষ যার রূপে এত তেজ?
সেই মানুষ অমন প্রেম ভরা নয়নে কেন অরণিকার মতো শ্যামবর্ণের মেয়ের দিকে চেয়েছিল? কেন? উত্তর নেই কোনো। ঠকঠক করে দরজার করাঘাত পড়তেই চমকে ওঠে অরণিকা। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে সে। দরজার ওপাশ থেকে মায়ের গলার আওয়াজ পাওয়া গেল। কি রে অরু, দরজা লাগিয়ে কি করছিস? খাবি না? আয়, খেতে আয়। মায়ের ডাক শুনে চট করে দরজা খুলে বেরিয়ে আসে অরু। আরজু বেগম পুনরায় সুধান। কি রে, কি হয়েছে? অরুর মাথা নুয়ে এপাশ ওপাশ নেড়ে জবাব দেয়, কিছু না মা, চলো যাই। এই বলে ছুটে চলে যায় সে। এদিকে মেয়ের চলে যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আরজু বেগম বিড়বিড়িয়ে বলেন, অরুর আবার কি হলো? সে সুনয়নার দেখা পেয়ে খুশি মন নিয়ে বাড়ির দিকে ফেরে আহরার। মূল ফটক দিয়ে প্রবেশ করতেই আচমকা লাফিয়ে এসে সামনে দাঁড়িয়ে পড়ে রূপা। সবকটা দাঁত বের করে হিহি করে হাসতে থাকে ভ্যাবলার মতো। গা ঢুলিয়ে ঢুলিয়ে ন্যাখাস স্বরে প্রশ্ন করে ওঠে, ওমা কি, এ তো সকাল সকাল কোথায় গিয়েছিলেন আপনি? গতকাল এদের দুই বোনের দৃষ্টি লক্ষ্য করেছিল আহরার। যা বোঝার তা তো বুঝে গিয়েছে। একে প্রশ্রয় দেওয়ার কোনো মানেই হয় না, তাই পাশ কাটিয়ে যেতে যেতে বেশ কাটকাট ভাবে জবাব দেয়, হাঁটতে বেরিয়েছিলাম। আহরার ভেতরে ঢুকতে যাবে তখনই রূপা চেঁচিয়ে বলে উঠে, হাত মুখ না ধুয়ে চলে যাচ্ছেন যে? ওই যে কলপার, ওইখানে গিয়ে হাত মুখ ধুয়ে নিন। আহরার পিছু ফিরে তাকায়। তা দেখে রূপা লজ্জা লজ্জা মুখ নিয়ে মাথা নুয়ে নেয়। মনে মনে ভাবতে থাকে, এইবার বান্দা মুখ খুলবে হাত মুখ ধুতে গিয়ে, আর তখনই ওই চাঁদ মুখখানা দেখতে পারবো। আহা, ভেবেই কি খুশি লাগছে। আহরার রূপার ভাবভঙ্গি বুঝতে পেরে ব্যঙ্গাত্মক হেসে আস্তে করে বলে, বলে সেই গটগটিয়ে ভেতরে চলে যায়। এদিকে রূপা কোনো সারা শব্দ না পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখে সামনে ফাঁকা, কলপারও ফাঁকা, কেউ নেই। মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলতে থাকে সে, কি হলো ব্যাপারটা? গেল কোথায়? জিনের মতো অদৃশ্য হয়ে গেল কি করে? ঘরে প্রবেশ করতেই দায়ান ধমকে বলে উঠে, মরে গেছি রে নাকি হাঁটতে গেছি গিয়ে? ফোনটাও নিয়ে যাসনি? আন্টি কতবার ফোন দিয়েছে? মা ফোন দিয়েছে, কই দেখি। ফোনটা হাতে নিয়ে দেখে অনেকটা মিস কল। কল ব্যাক করতে সাথে সাথে রিসিভ হলো। কিরে বাবু, কোথায় গিয়েছিলি? কল করে পাওয়া যায় না কেন? আমার চিন্তা হয়, জানিস না? তোকে পাঠানোটা কি আমার ভুল হয়েছে? মা 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 শান্ত হও, এত উত্তেজিত হও না। আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম শুধু। কেন বেরিয়েছিস? একদম এদিক ওদিক বেড়ানোর দরকার নেই। আর শোন, মানুষদের ভিড়ে বেশি যাবি না। আর মেয়ে মানুষেরা যেদিকে থাকবে ওখানকার সীমানাও পেরাবি না। দূরে দূরে থাকবি, বুঝলি? হ্যাঁ মা, বুঝেছি। তুমি এত চিন্তা করো না, সব কিছু ওকে থাকবে। তুমি নিজের খেয়াল রেখো। আমি এখন রাখছি, পরে ফোন করব। কথা বলা শেষ হতে দায়ান ফোন কেটে বলে উঠে, কিরে, সেই একই বাণী? মেয়েদের কাছ থেকে দ্রুত বজায় রেখে চলবি। মায়েরই বা কি দোষ দিব বল? সেই ইনসিডেন্টগুলো মা ভুলতে পারে না। অনেক বড় প্রভাব বিস্তার করে রেখেছে মায়ের মনে। তাই ভয় থেকে এইসব নিষেধাজ্ঞা জারি করে রাখে সব সময়। বুঝতে পেরেছি, থাক বাদ দে। এখন এসব খেয়ে নিবি, চল। খাবার দিয়ে গেছে, তুই তো বাইরের সবার সামনে খাবি না, তাই ঘরে খাবো, সবাই একসাথে আয়। চল, প্রচন্ড ক্ষুধা পাইছে। চার বন্ধু মিলে একসাথে সকালের খাওয়া দাওয়া সারছে। মুখের মধ্যে এক গাদা আপেল ঢুকিয়ে ঈশান বলে উঠে, তোর বোন দিয়ার বিয়ে হয়ে গেলে এবার তো তোর পালা। দাইয়ান, কোনো মেয়েটে পটিয়ে রেখেছিস নাকি? দায়ান হেসে জবাব দেয়, ধরো। ঈশানের পিঠে চাপড় মেরে রাধি বলে উঠে, তাই তো কথা। ঈশান তো মেয়ে পটিয়ে ছুটিয়ে প্রেমলীলা সারছিস, তা বিয়েটা কবে খাওয়াচ্ছিস তাই বল। প্যারা নাই, চিল। খুব শীঘ্রই ঈশান মাহমুদের বিয়ে খাচ্ছিস তোরা, কনফার্ম। রাদীপকে পাল্টা প্রশ্ন ছুড়ে দায়ান, তোর খবর বল রাদীপ, তোর মা তো মেয়ে দেখছে তোর জন্য। পছন্দ হলো কাউকে? মায়ের মতো বাসাবাসি এত সহজে কি আর মনে ধরে কাউকে? ঈশান বলে উঠে, আরে পছন্দ হয়েই যাবে একটাকে। তোরও বিয়ের সানাই বাজলো বলে। আর এদিকে আমাদের রূপবানকে দেখ, যারই সবার আগেই বিয়ে হওয়ার কথা। এই জন্মে আর তার বিয়ে দেখার শখ মিটবে কিনা জানি না। আহরারের কাজ চাপড়ে হাসতে হাসতে জবাবটা রাদীপেই দেয়, রূপবানের তো আবার কাউকেই পছন্দ হয় না।
মাঝখান থেকে দায়ান বলে উঠে, শুধু কি তাই মনে আছে দেশ সেরা সেই সুন্দরীর কথা? নাম করা ডেকোর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ছিল। আহরাবের কোম্পানি আইওয়াকে এর সাথে যুক্ত ছিল। কোম্পানি বেশ অনেক দিন সেই মেয়ে কতটা ধর্ণা দিয়ে পড়েছিল ওর ওপর। তোরা বল, আমরা 3 বন্ধু সেই মেয়েকে দেখে পাগল ছিলাম। আর আহরাবকে দেখেছিলি? মেয়েটার দিকে ফিরেও তাকালো না। কি করেনি সেই মেয়েটা আহরাবের মন পাওয়ার জন্য? শালা আইসা কয় কি, তার নাকি চোখে আটকায় না ওই মেয়ের দিকে তাকাইলে? ঈশান লাফিয়ে উঠে দায়ানের মুখের কথা কেড়ে নিয়ে বলে, আমি নিশ্চিত ওই মেয়ের মতো মেয়ের দিকে তাকাইও ওর চোখ আটকাইল না। পৃথিবীর আর কোনো মাইয়ার দেখবা এর চোখে আটকাবো না। রাদীপ ও সাই দিয়ে বলে উঠে, সুতরাং আমাদের রূপবানেরও আর বিয়ে হবে না। আর বিয়ের আশায় বসে থেকে আমাদের চুল দাড়ি পেকে মরে কবরে গিয়ে ভূতি হয়ে যাব। এবার সরাসরি আহরারকে প্রশ্ন করে দায়ান। কিরে সুন্দর পলা, তোর কি চোখ আটকাবে না রে কাউকে দেখে? তোর বিয়ে খাওয়ার যে বড্ড শখ আমাদের। আহরার হেসে উঠে জবাব দেয়। আটকেছে তো। হাত দিয়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গি করে ব্যঙ্গ করে দায়ান আহরারের কথাটা পুনরাবৃত্তি করে বলে। হ্যাঁ, আটকেছে? রাদীপ ঈশানও যেন একটু ব্যঙ্গস্বরে হাসলো। হাসতে হাসতে কমলার কোয়া মুখে পুড়তে লাগলো 3 বন্ধু। তারপর ধুম করে থেমে গেল খাওয়া। চোখ তুলে সর্বপ্রথম দায়ান চাইলো, তারপর রাদীপ আর ঈশান একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে ইঙ্গিত করলো। 3 জনে কি একই কথা শুনেছে কিনা? যখন 3 জনের শোনা কথা একই ছিল বুঝতে পারে, ঝট করে তাকালো আহরারের দিকে। 3 বন্ধু সাই করে এসে একেবারে মুখের উপর ঝুঁকে তাকিয়ে আছে। ঘটনার আকস্মিকতায় আহরার একটু ভরকে পিছিয়ে যায়। ভয় পাওয়া স্বরে বলে, এমন করে দেখছিস কেন? দায়ান প্রশ্ন করে, কি বললি তুই একটু আগে? আটকেছি মানে? তোদের প্রশ্নেরই তো উত্তর দিলাম। চোখ আটকেছে কাউকে দেখে, তাই বললাম। রাদীপ অবিশ্বাসের সুরে আহরারের গালে কপালে হাত দিয়ে দেখতে দেখতে বলে, এই তোর শরীর ঠিক আছে? ঈশান জবাব দেয়, এই না না, ওর শরীর ঠিক নেই, ওর মাথায় ঠিক নেই। চল চল, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চল। এই বলে সে প্রায় আহরারকে কোলে তুলে নেওয়ার প্রয়াস করে। এদিকে ঈশানের কথায় দায়ানের উত্তর, আরে গ্রামে তো ভালো ডাক্তার নেই, আছে হাতুড়ি ডাক্তার। ঈশান আহরারকে টানাটানি করতে করতেই বলে, আরে হাতুড়ে দিয়েই হবে। ওই হাতুড়ে ডাক্তারের হাতুড়ে দিয়ে ওর মাথা একবারই মারলেই মাথা ঠিক হয়ে যাবে। নে চল চল। 3 বন্ধু সত্যি সত্যি আহরারকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। আহরার চেঁচিয়ে বলে, আরে করছিস কি? ছাড় ছাড় আমাকে। রাদীপ আহরারের মুখে 2 হাত বুলিয়ে বলে, না বন্ধু, তোকে আমরা এভাবে অকালে পাগল হতে দিব না। কষিয়ে এক খুশি মারে আহরার রাদীপের পেটে বরাবর। উফ করে ছিটকে সরে যায় সে। ব্যাটা আমার পাগল মনে হয় কোন দিক দিয়া? ঈশান বলে, তুই বললি তোর চোখ আটকেছে কোনো মেয়েকে দেখে, এটা কখনো বিশ্বাসযোগ্য? তুই বল। দোস্ত ট্রাস্ট মি, আমি সত্যি বলছি। আহরারের 2 কাঁধ জড়িয়ে দায়ান বলে, সিরিয়াসলি বলছিস তুই? সত্যি করে বল, একদম সত্যি, এর মধ্যে কোনো ফাজলামি নাই? সত্যি বলছি, আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। অবশেষে আহারার খানের চোখের কোনো মেয়ে ধরা পড়ল তবে। রাদীপ পেটে হাত বুলাতে বুলাতে কৌতূহলী স্বরে প্রশ্ন করে, এই কোথাকার মেয়েরে, দেখতে কেমন? ঈশান বলে, এই গ্রামেরই মেয়ে। সারা দুনিয়া ছেড়ে তোর চোখে পড়লো গ্রামের মেয়ে? এটা যদি সত্য হয়ে থাকে তবে এই মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতে যা করা লাগে আমরা করব। তুই শুধু আমাদের ইশারা দিবি। কি অদ্ভুত, কত ফাস্ট ফাস্ট চিন্তা ভাবনা তোদের। দায়ান বলে, এইসব কখন আটকালো তোর? আজ? আরে না, গতকাল গ্রামে ঢোকার সময়ই। শালা, আর এখন জানাচ্ছিস আমাদের? রাদীপ বলে, দেখলাম শালারে। এই বলে 3 বন্ধু এক প্রকার হাতাহাতি লাগিয়ে দেয় আহরারের সাথে। বেচারা আহরার বন্ধুদের চাপে পিষ্ট হতে থাকে।
খালাতো বোন নীলুফার কথাগুলো বেশ শান্তভাবে হজম করে নিলেন আরজু বেগম। দম নিয়ে ধীর স্বরে জবাব দিলেন, আমার মেয়ে কালো নয় বুবু, শ্যামলা। তাছাড়া শুধুমাত্র গায়ের রঙটা একটু চাপা বলে 40 বছর বয়সী একজন মধ্যবয়স্ক লোকের সাথে তার বিয়ে দিতে হবে? 21 বছর বয়সী মেয়ের সাথে 40 বছর বয়সী কি মানানসই হয়? আরজুর কথা শুনে অট্টহাসি শুরু হয়ে যায় নীলুফার। হাসতে হাসতে বলেন, মাফ করবেন বাবু, আমি আমার এতটাও ফেলনা হয়ে যায়নি যে যারটার সাথে বিয়ে দিয়ে দেব। শুনেছি এর আগে ছেলের 3-3বার বিয়ে হয়েছিল, 2-3 মাসের মাথায় বউগুলো ছেড়ে চলে গিয়েছে। তাহলে কেমন ভাবে তা তো বোঝাই যাচ্ছে। আরজুর কথা শুনে নীলুফার মুখ পাংশিটে হয়ে যায়। থমথমে চেহারা বজায় রেখে বিদায় নিয়ে চলে যায় সে। যাওয়ার আগে আরও একবার ভেবে দেখার কথা বলতে ভুলে না সে। আরজু আর নীলুফার শেষ কিছু কথোপকথনের কর্ণগোচর হয়ে যায় আহরারের। সে এসেছে এই বাড়িতে দায়ানের সাথে বিয়ের দাওয়াত দিতে। আহরার বুঝতে পারল কথাগুলো কাকে নিয়ে হলো, তবে নিশ্চিত হতে পারছিল না। নীলুফা চলে যেতেই আরজু বেগম দায়ান আর আহরারকে দেখতে পেলেন। কৌতূহলের স্বরে জানতে চান, কাকে চাচ্ছ বাবারা? তোমায় তো ঠিক চিনলাম না। দায়ান জবাব দেয়, আমি মকবুল মিয়ার বড় নাতি, মিয়া বাড়ির বড় ছেলে। মাজেদুল আমার বাবা, শহর থেকে এসেছি। জসিম দাদু আছেন। ও, তুমি মকবুলটার নাতি, যে নাতনির বিয়ের আয়োজন চলছে? জি জি। এসো বাবা, ভেতরে এসো, বসো, আমি আব্বাকে ডেকে দিচ্ছি। আরজু বেগম চলে গেলেন শ্বশুরকে ডাকতে। যাওয়ার আগে সেলিনাকে চা নাস্তা রেডি করার কথা বলতেও ভুললেন না। আহরারের দৃষ্টি কেবল এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে শ্যামবতীকে এক নজর দেখার আশায়। এইভাবে অরণিকাদের বাড়িতে আসার সুযোগ পাবে ভাবিনি আহরার। দায়ান যখন বলেছিল কোনো এক বাড়িতে দাওয়াত দিতে যাবে ঈশান, রাদিফের মতো আহরারও যেতে মানা করে দেয়। তবে দায়ানের জোরাজোরিতে আহরার আসতে বাধ্য হয়। অন্য দুজন তো ঘুমাবেন, ঘুম ছেড়ে বেরোবে না। এখন মনে মনে বলছে আহরার, ভাগ্যে এসেছিলাম। জসিমউদ্দিন আসতে দায়ান আহরার দুজনেই উঠে দাঁড়িয়ে সালাম দিল। জসিম সাহেব সালাম গ্রহণ করে তাদের বসতে বলে নিজেও বসলেন। দায়ানের সাথে আলাপ শুরু করলেন। এদিকে আহরার ভেতরে ভেতরে ছটফটিয়ে মরছে। আশপাশ নজর বুলাতে বুলাতে আনমনেই বলে ফেলে সে, বাড়িটা বেশ সুন্দর। তার কথা শুনে জসিম সাহেব বলে উঠেন, তোমার ভালো লেগেছে? তাহলে বাড়িটা ঘুরে দেখো। তখনই সেদিক দিয়ে আদ্রিকা যেতে দেখেই জসিম সাহেব ডেকে বললেন, আজকে দাদু ভাই, এই নতুন মেহমানকে একটু বাইরে দেখাও তো। ও কিন্তু শহরের মেহমান। আহরারের দিকে তাকিয়ে বললেন, ও আমার ছোট নাতনি, যাও ওর সাথে দেখো বাড়িটা। বান্ধবীর ডাক পেয়ে আম কুড়াতে বেরোচ্ছিল আদ্রিকা। দাদুর ডাক পেয়ে বেশ বিরক্তই হলো, তবুও কিছু করার নেই। আহরারকে নিয়ে বাড়ি দেখাতে লাগলো। অরণিকাদের বাড়িটিও বিশাল জায়গা নিয়ে তৈরি করা, কারুকাজগুলো ভীষণ সুন্দর। একটা জমিদারি জমিদারি ভাব আছে। কিছুটা দেখাতেই হঠাৎ বান্ধবীর ডাক শুনে আদ্রিকা বলে, আপনি ঘুরে দেখুন ভাইয়া, আমি একটু আসছি। এই বলে ছুটে বেরিয়ে যায় সে। এদিকে আহরারের চোখ তো অন্য কাউকে খুঁজছে। বাড়ি দেখাতে তো তার বিশেষ মনোযোগ নেই। ঘরের জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমরেশ মজুমদারের সাতকাহন পড়ছে অরণিকা। জানালাটি উঠানের সাথেই লাগানো। বাড়ির ভেতরে উঠানটি খোলা উঠান। এক ফালি রোদ হেসে ভেতরে আশ্রে পড়ছে। সে রোদের ছায়া এসে জানালায় লাগে। তার মধ্যে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে অরণিকার। তাই সে সেখানে দাঁড়িয়ে নিজের পছন্দের বইটি পড়ছে। সে পড়ার মধ্যে গভীর মনোযোগ তার। বাহ, সাতকাহন আমারও পছন্দের বই। আচমকা পুরুষালীর কণ্ঠস্বরে চমকে উঠে অরু। মুখের কাছ থেকে বই সরিয়ে সামনে তাকিয়ে দেখে জানালার ওপারে সেই ছেলেটি দাঁড়িয়ে। কোনো স্বপ্ন দেখছে না তো সে? আহরার মুচকে হেসে পুনরায় বলে উঠে, স্বপ্ন মনে হচ্ছে নাকি? আরে না, আমি সত্যি দাঁড়িয়ে আছি, এ দেখুন। বলেই নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে লাগলো আহরার। তা দেখে অরণিকা আচমকা মুখের উপর জানালাটি লাগিয়ে দিল।
সে ভীষণ ভয় পেয়ে গিয়েছে আহরারের এমন আচানক উপস্থিতিতে। কিছু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে ধীরে ধীরে আবার জানালাটি খুলে দেয় সে, কিন্তু কেউ নেই। ভালো করে উকিঝুঁকি মেরেও কাউকে দেখতে পেল না, তাই বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। আর তখনই পেছন থেকে ভেসে এলো সেই স্বর। আমাকে খুঁজছেন নাকি, শোনায়ও না? থমকে দাঁড়িয়ে পড়ে অরুণিকা। পিছু ফিরবে কি ফিরবে না করতে করতে ফিরেই তাকায়। পিলারের সাথে হেলান দিয়ে 2 হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে আহরার, ঠোঁটের কোণে শুষ্ক হাসি রেখা। অরুণিকাকে তাকাতে দেখে ভ্রু নাচিয়ে উত্তর জানতে চায় আহরার। অরুণিকা চোখ নামিয়ে নেয়, ইতস্তত করতে থাকে, ছুটে পালাবে কিনা ভাবছে। আর হুট করে একেবারে সামনে এসে দাঁড়িয়ে পড়ে আহরার, নিচু স্বরে প্রায় ফিসফিসিয়ে বলে, চোখে একটু কাজল পরবেন, বেশ মানাবে আপনাকে ওই সুন্দর মুখখানায়। ঝট করে তাকায় অরুণিকা। এভাবে তো কেউ কখনো বলেনি। অথচ এই মানুষটা। অরুণিকা দাঁড়ায় না আর, এবার সত্যিই ছুটে পালায় সে। আহরার হেসে উঠে, প্রাণ খোলা হাসি। তার মুখটুকু খুলে রাখা এখন, হাসিতে তার সৌন্দর্যের আভা কয়েক গুণ বেশি ফুটে উঠেছে। আর এমন সৌন্দর্যর একটি দৃশ্য দেখে বিস্ময় নিয়ে থমকে আছে কিছু দূরে দাঁড়িয়ে থাকা আদ্রিকা। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তার কুড়িয়ে আনা আমগুলো। বিস্ময় ভরা কণ্ঠে বিড়বিড় করে বলতে থাকে সে, এত সুন্দর পুরুষ, কে এই রাজপুত্র? আকাশে আর সূর্যের দেখা নেই, তুলোর মতো ধূসর বর্ণের মেঘ রাশি চলাচলে দেখা যাচ্ছে কেবল। এই বর্ষা বাদলের দিনে রোদের দেখা পাওয়া বড় মুশকিল। রোদ এলেও কখনো যে মেঘের ভেলায় মিলিয়ে যাবে কে জানে। সদর দরজার বাহিরে দাঁড়িয়ে অস্থির চিত্রে অপেক্ষা করছে আদ্রিকা। মাথায় ঠিকঠাকভাবে ওড়না জড়াতে জড়াতে বাড়ির ভেতর হতে বের হলো অরুণিকা। সেদিকে দেখে ভ্রু কুঁচকে বলে উঠে আদ্রিকা, এতক্ষণ লাগলো আসতে তোমার বুবু? রাগ করে না বোন, একটু গোছগাছ করছিলাম। নে চল বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। অরুণিকা আর আদ্রিকা চলল দায়ানদের বাড়ির উদ্দেশ্যে। দায়ানের চাচি রেহানা এসে বারবার বলে গেছেন অরু আদি যেন আগেই চলে যায়, বিশেষ করে অরু। মেয়েটা এসব কাজকর্মে যথেষ্ট পটু। তার হাতের কাজ বেশ যত্নশীল আর নিখুঁত। যে কোনো কাজে হাত লাগালে সেই কাজটি এত সুন্দর আর গুছিয়ে শেষ করবে যে সকলেই তাক লাগিয়ে দিবে তা। তাই রেহানা চান বিয়ে বাড়ির কাজে অরুর হাত লাগাক, যেন সবকিছু আরো সুন্দর হয়ে ওঠে। দায়ানদের বাড়িতে ইতিমধ্যেই বিয়ের বাড়ির আয়োজন শুরু হয়েছে। ঘর সাজানো থেকে শুরু করে স্টেজ সাজানো ও গেট সাজানোর সকল জিনিসপত্র আনা হয়ে গিয়েছে। এক গাদা রঙিন কাগজ, জড়ি, সুতা আর অন্যান্য আনুষ্ঠানিক জিনিসপত্র নিয়ে বাড়ির ভিতরে উঠানটাতে বসেছে অরুণিকা। তারপর মনের মাধুরী মিশিয়ে যত্নের সাথে নিজের বুদ্ধি কাটিয়ে তৈরি করছে বিভিন্ন নকশা। তাকে সাহায্য করছে আদ্রিকা, রূপা, ঝুমুর, নূপুর। এদিকে বাহিরের স্টেজ বানানোর কাজ চলছিল। বাঁশ কেটে তা দিয়ে স্টেজ তৈরি করার কাজ সারছিল 4 বন্ধু। কাজ মোটামুটি এগিয়ে গেলে দায়ান এসে বলে, এখন কাজটা এতটুকুই থাক, বাকিটা পরে সাজানো যাবে। চল যাই, বাড়ির ভেতরে কাজগুলো এবার আগাই। কপালে ঘাম মুছতে মুছতে ঈশান জবাব দেয়, হ্যাঁ দোস্ত চল। মেঘ মেঘ আবহাওয়া থাকা সত্ত্বেও ঘেমে নিয়ে অবস্থা খারাপ, একটু শরবত খাওয়া দরকার। রাফিদ বলে উঠে। আর এদিকে তো আমার খিদে পেয়ে গেছে। রাফিদের মাথায় টোকা মেরে অহরার জবাব দেয়, সকালবেলা সব থেকে বেশি তুই খাইলি, আর এখনই ক্ষুধা পেয়ে গেল? কত খাওয়া লাগে তোর? এত খেলে মোটা হয়ে যাবে, পরে কিন্তু মেয়ে পাবি না। বলতে বলতে হেসে উঠে অহরার। তার সাথে তাল মিলিয়ে দায়ান, ঈশানও হাসতে থাকে। ওদের হাসি দেখে মেঘির রাগ দেখায় রাদীপ। একদম অপমান করার চেষ্টা করবি না আমায়, আমি একদম ফিট। দায়ানকে দেখ, দিন দিন আলু পটাশ হয়ে যাচ্ছে, ওকে কিছু বল। ফোঁস করে উঠে দায়ান, বাই এনি চান্স তুই আমারে ইনডিরেক্টলি মোটা বললি? সব কটা দাঁত কেলিয়ে রাদীপ জবাব দেয়, ইনডিরেক্টলি বলবো কেন, ডিরেক্টলি কইতাছি, তুই একখান মোটা। শালা, নিজেকে হুত্তি কিরোসন মনে করিস? এই বলে দায়ান এগিয়ে এসে ধুমধাম করে কিল বসাতে থাকে রাদীপের পিঠে। ঈশান ফোড়ন কেটে বলে উঠে, রাদীপ সাবধান বন্ধু, দাইয়ানের একটা কিলে তোর একটা হাড্ডি চুরমার।
কথাটা প্রশংসা ছিল নাকি অপমান তা বোঝার চেষ্টা করছে দায়ান। তবে বোঝাবুঝি বাদ দিয়ে সে রাদীপকে ছেড়ে এক হাতে ঈশানের গলা চেপে ধরে হে হে করে হাসতে থাকে। কি বন্ধু, প্রশংসা করছিলি? দায়ানের চাপ খেয়ে ঈশান খরগোশের মতো লাফাতে থাকে। দায়ান ওভাবেই ঈশানকে ধরে বাড়ির ভেতরে যেতে থাকে। পিছু পিছু রাদীপ আর আহরারও হাসতে হাসতে ওদের অনুসরণ করতে থাকে। ভেতরে প্রবেশ করতে বাকি তিনজন যার যার মতো দুষ্টমিতে ব্যস্ত। এদিকে আহরারের পা থেমে গিয়েছে কখন। চোখ দুটো স্থির, বিস্মিত নয়নে অবলোকন করে যাচ্ছে এক অপূর্ব দৃশ্য। শ্যামবতীর কন্যা কি গভীর মনোযোগে রঙিন কাগজে নকশা বুনছে। তার হাতের শিল্পকর্ম চোখে লাগার মতোই। গালে মুখে হয়তো জরির ছোঁয়া লেগেছে, মুখখানা চিকচিক করছে। মাঝে মাঝে ঠোঁটের কোণে আলতো হাসির রেখা খেলে যাচ্ছে। চোখ তুলে চাইছে, এক একজনকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। পুনরায় নিজের কাজে মনোযোগী হচ্ছে। সেই দৃশ্য দেখতে দেখতে মৃদু হেসে আহরার ধীর স্বরে বলতে থাকে, আমাদের তবে আবার একটি অপূর্ব সাক্ষাৎ হলো, শোনাও না? আলগোচে চোখ তুলে তাকায় অরুণিকা। নামিয়ে নিতে গিয়েও পারে না, ঝট করে ফিরে তাকায়। মুখ দেখা না গেলেও সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতে অসুবিধা হয় না তার। এই মানুষটা, উনি এখানে? তার মানে এই বিয়ের উদ্দেশ্যে ওনার এখানে আসা? ব্যাপারটা পুরোপুরি বোধগম্য হতেই অরুণিকার ভেতরে ছটফটানি ধরে যায়। তাকে এখানে থাকতেই হবে, এই মানুষটার আশেপাশে। কিভাবে থাকবে সে? অরুণিকা ভাবনার মাঝে আরো একবার চোখ তুলে তাকালো আহরারের দিকে। তা দেখে আহরার ভ্রু নাচায়। অরুণিকা নামিয়ে নেই চোখ, আর তাকানোর সাহস পায় না। ওদিকে দায়ানের ডাক পড়ে যায়। হালকা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে। ডাক পেয়ে আহরার চলে যায়। অরুণিকা তা বুঝতে পারে। ধীরে ধীরে আর চোখে দেখতে থাকে সে আহরারে যাওয়ার পথে। যেতে যেতে হুট করে অহরা ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকায় সরাসরি অরুণিকার দিকে। ভরকে যায় অরুণিকা, চোখ নামিয়ে নিয়ে ছটপট কাজে ডুবে যায়। মুচকি হেসে আহরার ঘরের ভিতরে ঢুকে যায়। বিকেলবেলা দায়ান তার চাচার সাথে বাজারে গিয়েছে আরো কিছু বাজার সারতে। রাদীপ আর রিশান একটু ঘুরতে বেরিয়েছে। আপাতত কাজের চাপ তেমন নেই। আগামীকাল গায়ে হলুদের অনুষ্ঠান, বাকি কাজগুলো আগামীকাল সারলেই চলবে। আহরার বাড়িতেই আছে, সে কোথাও যায়নি। যেতে চায়নি তার কারণ অরুণিকার আশেপাশে থাকতে তার বড্ড ভালো লাগছে। লোকচক্ষুর আড়ালে সে যে অরুণিকার পিছু পিছু ঘুরছে, নানান ছুতো বাহানায় অরুণিকার আশেপাশে থাকার চেষ্টা করছে, তা অরুণিকা বেশ বুঝতে পারছে। তার অস্বস্তিও বেড়ে চলেছে। এসব সে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছে না। তার মধ্যে এক ধরনের ভীত কাজ করতে থাকে, যা সে কাউকে বলতেও পারছে না, বোঝাতেও পারছে না। বাড়ির পাশেই পুকুরটিতে শান বাঁধানো ঘাট, বেশ সুন্দর দেখতে। সেখানে বসে বসে শান্ত পানির দিকে চেয়ে এক ধ্যানে কিছু একটা ভাবছে আহরার। কি ভাবছে? ভাবছে তার সুনয়না শ্যামবতীকে নিয়ে। নিজে নিজেকেই প্রশ্ন করে আহরার, কি হয়েছে তোর? মেয়েটাকে এক পলক দেখার জন্য এত মুখিয়ে থাকিস কেন সব সময়? তার মুখদর্শন হলে কেন ভেতরটা ঠান্ডা হয়ে আসে তোর? ওই মায়াবী চোখের পানের চেয়ে অন্তর শীতলে গরম করিস কেন? কি হয় মেয়েটা তোর? কি চাস ওর কাছে? তপ্ত শ্বাস ছেড়ে চোখ বুজে নেই আহরা। কিছু সময় নিজেকে স্থির করে মস্তিষ্কের অভ্যন্তরে চলতে থাকা এলোমেলো অনুভূতিগুলোকে গুছিয়ে নেয়। তারপর চোখ খুলে পুনরায় দৃষ্টি নিক্ষেপ করে পুকুর পাড়ের শান্ত স্থির পানির দিকে ঠোঁট বাঁকিয়ে হাসি ফুটিয়ে বলতে থাকে, জানি না আমি কি চাই, শুধু জানি ওই শ্যামবতীর মায়ায় পড়েছি আমি। সেই মায়া কখন কিভাবে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছে তা আমার অজানা। তবে তাকে দেখলে বুকের ভেতরে চিনচিন করে ওঠার সূক্ষ্ম ব্যথাটা আমাকে তার কাছে টানে, আরো কাছে, আরো কাছে। বহুক্ষণ তার শ্যামবতীকে দেখে না, তাই ঝট করে উঠে দাঁড়িয়ে ঝড়ের বেগে ছুটে যায় সেই বাড়ির ভেতরে। এদিকে ওদিকে খুঁজে বেড়াতে থাকে তার সুনয়নাকে। কিন্তু এ কি, কোথায় গেল সে? নজরে আসছে না কেন? কেমন যেন খালি খালি লাগছে তার। এটা ওটা চাইতে চাইতে সামনে এগোচ্ছিল সে। আচমকা কোথা থেকে যেন হুট করে উড়ে এসে সামনে পড়ার মতোই দাঁড়িয়ে পড়ল আদ্রিকা। জহুরির চোখে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে সে আহরারকে।
তারপর ফিক করে হেসে দেয়, হেসে হেসেই বলে, আপনি সেই ভাইয়া না যে আমাদের বাড়ি গিয়েছিলেন, যাকে বাড়ি ঘুরে দেখিয়েছিলাম? আহরার উপর থেকে নিচ মাথা দুলিয়ে সায় জানায়। আদ্রিকা আবারও বলে ওঠে, কিন্তু আপনি এভাবে মুখ ঢেকে চলেন কেন বাড়ির ভিতরেও? গম্ভীর স্বরে জবাব দেয় আহরার। আমি নিজের মুখ প্রদর্শন করি না। আদ্রিকা হেসে ফেলে আবার, প্রায় ফিসফিসিয়ে বলে ওঠে, কিন্তু আমি যে আপনার মুখটা দেখে ফেলেছিলাম, তা কি আপনি জানেন? ধক করে ওঠে আহরারের বুক। কি বলে এই মেয়ে? তার অভিসন্ধিত ঠাউর করা যায় না। চঞ্চলা আদ্রিকা ফের ছটফটিয়ে বলতে থাকে, কখন দেখেছি জানেন? যখন আপনি আমার বুবুর সাথে কথা বলেছিলেন, আর এটাও বেশ ভালোভাবে বুঝেছি আমার বুবুকে আপনি পছন্দ করেছেন, তাই না? তাই না, বলুন বলুন। এবার বেশ বিব্রত বোধ করে আহরার। এতটুকু একটা মেয়ে কেমন যেন জেরা করছে তাকে, আবার একটু লজ্জাও লাগছিল তার। এভাবে পিচ্ছি একটা মেয়ের কাছে ধরা পড়ে গেল ভেবে মাথা চুলকে আশপাশ দেখছিল আহরার। কেউ আবার শুনে ফেলল না তো? এবার আদ্রিকা বেশ গদগদ কণ্ঠে বলতে থাকে, আমি সবই বুঝেছি। বুবুকে বলেছিলাম এক সুন্দর রাজপুত্র আসবে, তার জন্য বুবু বিশ্বাসই করলো না। এখন তো আমার কথা সত্যি হয়ে গেল। উফ, কি যে খুশি লাগছে আমার। আহরার হুশ কি করে উঠল, নিজের ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে ইশারায় চুপ করতে বলে। আশেপাশে আরো একবার ভালো করে দেখে নেয়, না কেউ নেই। এবার ধীর স্বরে জবাব দেয়, আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে, কি ভাববে বলো? আহরারের কথা বুঝতে পেরে আদ্রিকা বুস্তারের মতো মাথা নাড়ায়, তারপর গলার স্বর খাদে নামিয়ে বলে, কিন্তু একটা কথা জানেন? কি কথা? আমার বুবু কিন্তু বেশ কঠোর মনের অধিকারী। তাকে তলাতে আপনার অনেক কাঠখড় পোড়ানোর লাগবে ভাইয়া। বক্র হেসে আহরার জবাব দেয়, তাই নাকি? তাহলে হাত ধুয়ে মাঠে নামি, দেখি ম্যাডাম কতটা কঠোর হয়ে থাকতে পারেন। কি বলো? আপনি চালিয়ে যান ভাইয়া, আমি আছি আপনার সাথে। সত্যি? হ্যাঁ সত্যি তো। এমন একটা রাজপুত্র আমার বুবুর বর হলে আমার চেয়ে খুশি আর কে হবে? আদ্রিকার কথা শুনে খুক খুক করে কাঁচতে থাকে আহরার। প্রসঙ্গ পাল্টে বলে, আচ্ছা তোমার নামটা জানো কি? আমার নাম আদ্রিকা, আর বুবুর নাম হলো অরুণিকা। অবশেষে সে তার শ্যামবতীর নাম জানল। মনে মনে কয়েকবার আওড়ে নেশে, অরুণিকা অরুণিকা অরুণিকা। রূপা আর ঝুমুর আজ এক অদ্ভুত পরিকল্পনা সাজিয়েছে আহরারের মুখ দেখার জন্য। প্রতিদিন সন্ধ্যার পরে এখানে বিদ্যুৎ চলে যায়। আজ রূপা ভেবে রেখেছে যখনই বিদ্যুৎ চলে যাবে হারিকেন দেওয়ার বাহানায় ওই ঘরে ঢুকবে, আর সাথে সাথে আহরারের মুখ দেখে নেবে। ঘরে নিশ্চয়ই মুখ ঢেকে রাখবে না। সন্ধ্যা প্রায় নেমে গিয়েছে। ঝুমুর হারিকেন রেডি করে রেখেছে, অপেক্ষা এবার শুধু বিদ্যুৎ যাওয়ার। বারান্দা পেরিয়ে হেঁটে যাচ্ছে অরুণিকা। রান্নাঘর থেকে বড়মা ডেকে পাঠিয়েছে। দায়ানের মেজ চাচিকে বড়মা বলেই ডাকে অরুণিকা। কিছু দূর যেতেই আচমকা বিদ্যুৎ চলে গেল। নেমে এলো চারিদিকে খুটখুটে অন্ধকার। অন্ধকারে হাঁটতে গিয়ে হুট করে কোথায় যেন টান খেয়ে হাতের ব্রেসলেটটি ছুটে যায় অরুণিকার। তা বুঝতে পেরে বিরক্ত হয় সে। এখন এই অন্ধকারে কোথায় খুঁজবে ব্রেসলাইট? মেঝেতে বসে পড়ে সে। অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজতে থাকে ব্রেসলাইটটি, কিন্তু খুঁজেই পাচ্ছে না। ফোনটা কোথায় রেখেছে জানে না আহরার। বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারে ফোন খুঁজে পাওয়া সম্ভব নয়। তবে সে যেখানে দাঁড়িয়েছিল তার পাশে দেয়াশালায় আর মোমবাতি রাখা ছিল। দায়ান রেখেছিল, যেহেতু এখানে বিদ্যুতের সমস্যা একটু বেশি। আন্দাজ করে দেয়াশালায় খুঁজে বের করলো সে। কাঠি জ্বালাতেই সে আলোতে মোমবাতি পেল, তারপর মোমবাতিটি জ্বালিয়ে নিল। এদিকে মেঝে হাতড়িও ব্রেসলেট খুঁজে না পাওয়ায় উঠে দাঁড়ায় অরুণিকা। ঠিক সেই মুহূর্তে আহরার মোমবাতি নিয়ে সামনে ফিরে দাঁড়ায়। মুখোমুখি হয়ে যায় রূপবান আর শ্যামবতী। আহরারের হাতে মোমবাতির ঠিক মাঝখানে ধরে রাখা। সেই মোমবাতির নরম আলোয় শ্যামবতীর মায়াবী মুখখানা আরো মায়াবী দেখাচ্ছে। আহরার মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকে, আর তার মুখ দিয়ে আনমনে বেরিয়ে আসে একটি শব্দ, অপূর্ব। মোমের মৃত্যু আলোক ছটা এসে পড়েছে দুজনের মুখে। এভাবে আহরারের মুখোমুখি হবে ভাবেনি অরুণিকা।
স্থির হয়ে তাকিয়ে আছে সে। এদিকে আহরারের ঘোর লাগা দৃষ্টি অরণিকার অন্তর ছেদ করে তীরের বেগে প্রবেশ করে যায় ভেতরে। আহরার মৃদু স্বরে বলে ওঠে, আজ আমার রাজকপাল মনে হচ্ছে, সুনয়না স্বয়ং আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমতা আমতা করতে থাকে অরণিকা। এটা ওটা করতে করতে বলে, আসলে আমার ব্রেসলেটটা পড়ে গেছে এখানে কোথায়। বলতে বলতে আবারও খুঁজতে থাকে অরণিকা। আহরারের পায়ে একটু কাছেই পড়েছিল ব্রেসলেটটি।